তিতাস বেশ কিছুক্ষণ সেখানে বসে থেকে বাসার পথে রওনা হলো। তার মন মেজাজ বিক্ষিপ্ত রূপ ধারণ করেছে, মস্তিষ্কে ঘুরছে চিন্তার পাহাড়। তার একটাই প্রার্থনা, ভোর যেন পোল্টি না খায়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তখন সবটা একা সামলানো তার পক্ষে মুশকিল হয়ে পড়বে। আর এই মুহূর্তে ভোরকে তার বাবা মায়ের কথা জানানো উচিত। এটা লুকিয়ে রাখার ব্যাপার নয়, তবুও সে চেপে গিয়েছিল পূর্বের কথা ভেবে। তাছাড়া ভোরের বাবা মায়ের সঙ্গে তখন ভালো মন্দ কিছু একটা ঘটে যেতে পারে। ওনারা প্রতি সেকেন্ডে বাঁচার জন্য যুদ্ধ করে যাচ্ছেন। হয়তো হাল ছেড়ে দেওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। অবস্থার উপর ভিত্তি করে সে চাইলেও আর লুকিয়ে রাখতে পারবে না। এর চেয়ে এখন জানানোই শ্রেয়। এইসব ভেবে সে বাসায় গিয়ে কাউকে পেল না। ঘড়িতে তখন 6টা 26। পাখিরা কিচিরমিচির শব্দে সকলের কাছে পৌঁছে দিচ্ছে ভোরের আগমনী বার্তা। স্নিগ্ধ শীতল আবহাওয়া বিরাজ করছে পৃথিবীর বুকে, কিন্তু কিছু মানুষ পারছে না এই আবহাওয়া উপভোগ করতে, প্রশান্তিটুকু লুফে নিতে। তিতাস অস্থির চিত্তে একে একে সবাইকে কল দিল, কিন্তু কেউই রিসিভ করলো না। কল হতে হতে কেটে গেল। এবার সে দ্রুত পায়ে গেল দারোয়ানের কাছে। উনি হয়তো কিছু বলতে পারবে। তিতাসকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে দারোয়ানি তড়িঘড়ি করে উঠে আসলেন। না জিজ্ঞাসা করার আগেই জানালেন, সবাই হসপিটালে গেছে, ওনাদের যাওয়ার ঘন্টা দুয়েক হয়েছে। তার মানে তিতাস আসার পরপরই তারা হসপিটালে পৌঁছেছে। তিতাস যা বুঝার বুঝে গেল। সে তড়িঘড়ি পোশাক বদলে আবারও ছুটল হসপিটালের পথে। না জানি ওখানকার কি অবস্থা। এতক্ষণ কোথায় ছিলি তুই? ভোরের বাবা মা? জানি। ভোর কোথায়? ভেতরে। আচ্ছা, দেখছি। এই কথা বলে তিতাস দৌড়ে ভেতরের দিকে ছুটে গেল। ভেতর বোর্ড বসানো হয়েছে। ভোর বাবা মায়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে চাচ্ছে। প্রয়োজনে বাইরে থেকে ডাক্তার আনা হোক, নয়তো জরুরিভাবে ওনাদের বাইরের দেশে পাঠানো হোক। অভিজ্ঞ ডাক্তাররা এই কথায় দ্বিমত পোষণ করলেন, কারণ রোগী এত ধকল সহ্য করতে পারবে না। এমনও হতে পারে যাওয়ার পথে সব শেষ। এই কথা শুনে ভোর নেত্রজোড়া বন্ধ করে ঢোক গিলল। এক বুক সাহস নিয়ে শেষ চেষ্টা করার আগ্রহ দেখালো। তিতাস অদূরে দাঁড়িয়ে ভোরকে দেখছে। কি সুন্দরভাবে শক্ত থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েটা, অথচ বাবা মায়ের জন্য তার প্রাণ কাঁদছে পুড়ছে। আলোচনার শেষ পর্যায়ে একজন নার্স ছুটে এসে খবর দিলেন ভোরের বাবা রেসপন্স করছে না। এই কথা শুনে ভোর দৌড়ে গিয়ে চেক করে একবার, দুইবার, বহুবার, সত্যি তার বাবা নেই। তবুও সে তিতাসকে আরেকবার দেখতে বলল। তিতাস দেখে না বোধক মাথা নাড়ালো, অর্থাৎ নেই, উনি মারা গেছেন। ভোর ধপ করে মেঝেতে বসে পড়ে। জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস ফেলে স্থির দৃষ্টিতে বাবার মুখ পানে চেয়ে থাকে। কিন্তু তিতাসের কপালে ভাঁজ পড়ল। অক্সিজেন মাস্ক বেডের নিচে পড়ে থাকতে দেখে সে নিজে অক্সিজেন মাস্ক পরিয়ে নার্সকে বারবার খেয়াল রাখতে বলে তারপর বেরিয়েছিল। তাহলে কেউ সেটা খুলে দিল, নাকি ছটফট করাতে পড়ে গিয়েছে? তিতাস পরখ করতে 2 ধাপ এগোতে ভোর বলল, আই তিতাস, হুম। বাবা মারা গেলেন কেন জানিস? কেন? আমি লাল শাড়ি পরেছি তাই। আমি আর কখনো লাল শাড়ি পরবো না, নয়তো তুইও। তিতাস জবাবে কিছু বলার ভাষা খুঁজে পেল না। মেয়েটা পুনরায় মনে ভুল ধারণা পোষণ করলো। তবে এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না, তাই চুপ রইল। ভোর তাকে হারানোর ভয় পাচ্ছে, এটা দেখে তিতাস কিঞ্চিত খুশি হলো। তবে সেই খুশি প্রকাশ না করে গোপনে নিজের কাছে রেখে দিল। ঘণ্টাখানেক পর ভোর এই দুঃসংবাদটা তার ভাইদের জানালো। ওনারা ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো, আর ভোর নিশ্চুপ হয়ে শুনে গেল। ভোরের ছোট ভাই নিশাদ ইতালিতে থাকে, আর বড় ভাই মিশান নিজের ব্যবসার কাজে কাতারে গিয়েছেন। ওনারা কেউই আসতে পারবেন না। এই জন্য তিতাস নিজের দায়িত্বে লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিল। তারপর সে ভোরকে নিয়ে গেল ভোরদের বাসায়। সেখানে ভোরের ভাবি আর ভোম্বল ছাড়া কেউ নেই। ভোম্বল দাদুকে দেখে চিৎকার করে কাঁদলো, কোলে যাওয়ার জন্য 2 হাত বাড়িয়েও দিল। তবুও কোলে নিচ্ছে না দেখে ভোরকেও অভিযোগ জানালো। তারপর নিকট আত্মীয়দের উপস্থিতিতে আসরের পরে ভোরের বাবার দাফন কার্য সম্পূর্ণ করা হলো। একে একে সবাই বাণী ছড়িয়ে বিদায় নিল। তবুও ভোর কাঁদলো না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে নির্লিপ্ত দৃষ্টিতে দেখে গেল। স্বচ্ছ দিন পেরিয়ে রাতের আগমন হলো। ধীরে ধীরে সময় বাড়তে লাগলো। বড় ভাবির বাবা মাকে ভাবির কাছে থাকতে বলে পুনরায় হসপিটালে এলো ভোর আর তিতাস। ঘড়িতে তখন রাত 10:30। তিতাস ভোরকে তার আম্মুর কেবিনে রেখে নিজের কাজে চলে গেল। আর ভোর ওর আম্মুর হাতখানা কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে রইল। আর ওর 2 চোখ দিয়ে ঝরে গেল অবাধ্য নোনা জল। এর ঘন্টা 2 পরে তিতাস নার্সের সঙ্গে কথা বলে ভোরের পাশে এসে দাঁড়ালো। মৃদুস্বরে ভোরকে ডেকে বাইরে যাওয়ার ইশারা করলো। ভোর আম্মুর দিকে একবার তাকিয়ে বাইরে গিয়ে দাঁড়াতেই তিতাস বলল, গাড়ি এসে গেছে, বাসায় চলুন। আমি আজ এখানেই থাকবো। ভোর, হয়তো জেদ করবেন না, যেতে বলছি যাবেন। এ ব্যাপারে কথা বাড়াস না, ভালো লাগছে না। তিতাস আর কথা বাড়ালো না। ভোরের বাহু ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। ভোর ছাড়াতে চাইলেও পারল না। ওরা গাড়ির কাছে এসে দাঁড়াতে একটা বাচ্চা পথ আগলে দাঁড়ালো। তার বয়স 10 থেকে 12, হাতে চায়ের ফ্লাক্স, হয়তো ঘুরে ঘুরে চা বিক্রি করে। তখন তিতাস বলল, সমস্যা কি ছোট ভাই? চা খাবেন? না, অন্যদিন।
এখন মন ভালো নেই। এই নিন, এটা আপনাকে দিতে বলছি। কে দিতে বললো? আর কি এটা? কাজের চিঠি। তিতাস ভোরের বাহু ছেড়ে চার ভাঁজ করা চিরকুটটা খুলে পড়ল। আমার ভয়ে পালিয়ে যাচ্ছিস বুঝি? আহারে বেচারা, তা ওকে আর কতদিন এভাবে রাখবি? না নিজে খাচ্ছিস আর না আমাকে খেতে দিচ্ছিস। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না ছোট ভাই। এর চেয়ে পাখিটাকে আমার হাতে তুলে দে, আমি আমার ইচ্ছেটা মেটাই। তিতাস চিরকুটটা পড়ে ছিঁড়ে বিরক্ত মুখে ভরকে পড়ল। আমাকে দেখে কার যেন খুব খুব পছন্দ হয়েছে। সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না। আমার রূপে সে পাগল দিওয়ানা। ফোন নম্বর যাচ্ছে, হয়তো বাসায় যাওয়ার হুমকি দিচ্ছে। এর কোনো মানে হয়? কিছু কিছু মেয়ে এত হ্যাংলা বলার বাইরে। এই কথা পর চিরকুটে লিখে পড়াচ্ছে। ছি, এখন আমারই লজ্জা লাগছে। দেখুন তো, লজ্জা আমার গাল লাল হয়েছে নাকি? হয়নি না, বোধহয় একটু পরে হবে। তারপর ভোরকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে থাকলো নির্দিষ্ট পথ ধরে। ভোরকে সন্দেহ করার সুযোগও দিল না তিতাস। তবে সে রাগে ফেটে পড়ছে, মনে হচ্ছে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে, অথচ রাগের বহিঃপ্রকাশ নীরব নিশ্চুপ। ভোর সিটে মাথা হেলিয়ে দিয়েছে, মলিন মুখ, বন্ধ চোখ। তিতাস ভোরের দিকে সরে বসে মাথায় হাত রাখলো, তারপর আস্তে আস্তে কপাল টিপে দিতে থাকলো। ভোর চোখ বন্ধ করা অবস্থায় নিঃশব্দে অশ্রু ঝরালো। বয়সে ছোট অথচ ছেলেটা দায়িত্ব পালনে তৎপর। আজ সারাদিন তার ছত্রছায়া হয়ে থাকে তিতাস, কোনোভাবেই তাকে একা ছাড়েনি। তখন ভোরকে নিশ্চিত করতে তিতাস বলল, আন্টিকে কড়া পাহাড়ে রাখা হয়েছে, নাচটাও সজাগ। তাছাড়া ঘন্টা দুয়েক পরে আমি আবার আসবো। আজকে রাত সেখানে থাকবো, তাই দুশ্চিন্তার কিছু নেই। ভোর এই মুহূর্তে গভীরভাবে অনুধাবন করলো, দুঃসময়ে এমন কথা বলার একজন মানুষের বড্ড দরকার, যার শক্ত হাতটা আঁকড়ে ধরে পুনরায় উঠে দাঁড়ানোর সাহস হবে। তার বিশ্বস্ত কাঁধে মাথা রেখে শান্তি খোঁজা যাবে। খুব কাঁদতে ইচ্ছে হলে অজুহাত দেখে একটু কেঁদে নিতে পারবে। সময় অসময়ে প্রশস্ত বুকে মাথা ঠেকিয়ে নিজের অবস্থানটা পরিমাপ করা যাবে। যার হৃদস্পন্দনের গতিতে নিজের নাম অনুভব করতে পারবে। এসব ভাবতে ভাবতে ভোরের চোখ জোড়া এমনিতেই বুঝে এলো। মাথা ব্যথায় জর্জরিত ভোর আরাম পেয়ে ঘুম রাজ্যে পাড়ি জমালো। শ্বাস প্রশ্বাসও ঘন হলো। তখন তিতাসতী সন্তর্পণে ভোরের মাথাটা তার বুকের উপর রাখলো। 1 মিনিট 2 মিনিট করে কিছু সময় অতিবাহিত হলে ভোরের মুখের দিকে তাকিয়ে তিতাস বলল, ভালোবাসার অভিনয় মেয়েরাই নয়, ছেলেরাও পারদর্শী। এর জলজন্ত প্রমাণ আমি। এই কথা বলে সে দীর্ঘশ্বাস ফেলল। ভোরের মাথাটা বুকের বাঁ পাশে চেপে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ক্লান্ত শরীর আর ক্ষুধার্ত পেটে ঘুমে তলিয়ে গেল। তিতাসের উপরোক্ত কথাটা বলার উদ্দেশ্য ভিন্ন। সত্যিই সে অভিনয়ে পারদর্শী। স্বেচ্ছায় যাকে ভাবির আসনে বসানো হয় তাকে এত সহজে ভালোবাসা যায় না, যায় না। সেও পারেনি, অথচ নিখুঁত প্রেমিকের অভিনয় চালিয়ে যাচ্ছে সে। যেন ভোরকে আগে থেকেই ভালোবাসতো, খুব করে চাইতো। তিতাস চঞ্চল প্রাণবন্ত ছেলে, তার চঞ্চলতার মাঝে ঢাকা পড়ে যায় অভিমানী এক ছেলের রূপ, যে কখনো নিজের কথা নয়, ভেবেছে স্বপ্নভঙ্গ এক মেয়ের কথা। আর নিজের মায়ের আদেশ, যেখানে তার সিদ্ধান্তে ছিটে ফোটা মূল্য সে নিজেই দেয়নি। ভোর বয়সে বড়, সম্পর্কে ভাবেছিল এসব তার সমস্যা নয়, ভোরকে না ভালোবাসার হেতুও নয়। এমনও না যে সে কারো প্রতি দুর্বল ছিল, সে মূলত সময় নিতে চেয়েছিল, নিজেকে সবকিছুর জন্য গুছিয়ে নেওয়ার সময়, কিন্তু সে সেটা পায়নি। তাছাড়া ভালোবাসা কি জোরপূর্বক হয়? সে চেষ্টাও করে না, কারণ ভোর এখন তার বউ, ওর সম্পূর্ণ দায়িত্ব তার। চাইলেও সে দায়িত্ব এড়াতে পারবে না। তবে দায়িত্বের চাপে নয়। ভোরের স্নিগ্ধ মুখটা দেখে আজকাল ওর মনে মায়া কাজ করে, মনে হয় তাকে সর্বদা সঙ্গ দিতে, আগলে রাখতে, তার অশ্রু না ঝরাতে, কারণে অকারণে ওকে রাগিয়ে দিয়ে রাগী মুখখানা দেখতে। এভাবেই যদি ভালো থাকা যায়, তবে ভালোবাসার কি প্রয়োজন? এভাবে দিন কেটে যাক, বছর পেরিয়ে যাক, বর্তমান সময়গুলো অতীত হয়ে যাক, সর্বনাশা মায়া থেকে যাক চিরন্তন। হঠাৎ গাড়ির ঝাঁকুনিতে ভোরের ঘুমটা ভেঙে গেল। নিজেকে ধাতস্থ করলো পুরুষালী শক্ত বাহু ডোরে। কেউ সযত্নে আগলে রেখেছে তাকে। ভোর নড়তে গেলে বাধা পেল, বরং আরো শক্তভাবে জড়িয়ে নিল ওকে। খুব চেনা পারফিউমের সুগন্ধ এসে নাকে বিচ্ছে। ভোর স্থির হয়ে গেল। তার মস্তিষ্ক জানিয়ে দিল সে কে। মানুষটার হৃদস্পন্দনের ধুকপুক শব্দ শুনতে পেল। কেন জানি সে অনুভব করলো এই প্রশস্ত বুক শান্তির আবাস। আর এই শান্তিটুকু তার প্রয়োজন, বড্ড প্রয়োজন। একখণ্ড শান্তির দেখা পেয়ে তার মনটাও লোভী হয়ে উঠল। আঁচল ভর্তি শান্তি কুড়াতে ইচ্ছেরা দলবদ্ধভাবে সায় দিল, কিন্তু তাৎক্ষণিক সে নিজেকে সামলে নিল। অবাধ্য মনকে কড়াভাবে শাসিয়ে নিল। তারপর জোর খাটিয়ে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টায় নামলো। তখন তিতাস বলল, একাধিকবার চেষ্টা করুন। দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে, ছাড় আমাকে। পারবো না। তিতাস, সুন্দর গরু তো টাকা চায়, তাই না? বড় বলে সবসময় ধমকাতে হবে? এবার কিন্তু কামড়ে দেব। আমিও। আজ আমার বাবা মারা গেছে, কষ্টের মুহূর্তে ফাজলামি করিস না প্লিজ। এজন্য তো সুযোগ দিচ্ছে।
কিসের? আমার বুকে লুটিয়ে পড়ে কান্না করার। নিন, কাঁদুন, যতবার ইচ্ছে হবে আমার বুকে মাথা রেখে কাঁদবেন। এটা আপনার জন্যই উন্মুক্ত। ততক্ষণে জ্যামের কারণে গাড়ি থেমে গেছে। ভোর ছটফট করাতে তিতাস এবার ছেড়ে দিল। তখন গাড়ির গ্লাসে কেউ নক করলো। পথশিশু হবে হয়তো, বেলি ফুলের মালা অথবা অন্য কিছু নেওয়ার জন্য। তিতাস গাড়ির গ্লাস নামিয়ে বাইরে তাকিয়ে দেখে আয়মান পাশের গাড়িতে ড্রাইভিং সিটে বসে আছে, মুখ ভর্তি হাসি নিয়ে ভোরের দিকে তাকিয়ে আছে, যেন বিশ্ব জয় করে সবে ফিরেছে। তিতাস ওকে দেখে ফিচেল গলায় বলল, পথে শিশুর মতো নখ দিচ্ছেন, খুচরো পয়সা টয়সা লাগবে নাকি? এই কথা শুনে আয়মানের মুখটা রাগে থমথমে হয়ে গেল। সে তবুও নিজেকে স্বাভাবিক রাখলো, কারণ এখানে ভোর আছে। তার সামনে আসল রূপ বের করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা সমান। তখন ভোর রেগে তাকালে তিতাস চুপ হয়ে গেল, তবে তার ছটফটানি বেড়ে গেল। সে শুভ্র শার্টের কলার ঝাঁকিয়ে বলল, আপনি আমার শ্বশুর বাড়ির লোক, আপনাকে খালি মুখে যেতে দেব না। চলুন ওই সামনের দোকানে কি কিছু মুছু খাইয়ে আনি। থাক, এত কষ্ট করতে হবে না। তা বললে হয় নাকি? এই কথা বলে তিতাস গাড়ি থেকে বের হয়ে আয়মানকেও টেনে বের করলো। তারপর তার কাঁধ জড়িয়ে ধরে দোকানের দিকে হাঁটা ধরলো, যেন তারা ঘনিষ্ঠ বন্ধু। ভোর প্রচন্ড বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে দেখলো এই ছেলে কি দিয়ে তৈরি তার বোধগম্য হয় না। ক্ষণিকে শান্ত, ক্ষণিকেই দুরন্ত। মাঝ রাস্তায় অতিথিয়তার মানে কি? তাও এই মুহূর্তে। ভোর দৃষ্টি সরিয়ে পুনরায় সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করলো। বাবা সঙ্গে মরে গেলে মন্দ হয় না, এই পৃথিবীর আলো বাতাসও স্বার্থপর, এসব ভেবে পুনরায় তার চোখ জোড়া ছলছল করে উঠল। তার জীবনের গতিপথ এমন পর্যায়ে এসে থমকে গেছে, না পারছে এগিয়ে যেতে আর না পারছে বাঁধন কেটে হারিয়ে যেতে। তিতাস কি সত্যিই তাকে মেনে নিয়েছে, নাকি করুণার বশে অভিনয় চালিয়ে যাচ্ছে? তার সঙ্গে কি সত্যিই বাকি পথ পাড়ি দিবে, নাকি মাঝপথে হাত ছেড়ে চলে যাওয়ার তাগাদা দিবে? এইসব প্রশ্নগুলো সর্বদাই মাথায় ঘুরপাক খেতে থাকে। সে ওর বাবাকে কথাও দিয়েছিল, তিতাস যদি ওর দিকে একটা হাত বাড়িয়ে দেয় সে 2 হাত বাড়াবে, স্বেচ্ছায় সজ্ঞানে। বিয়ে করে এক রুমে থাকলে স্বামী স্ত্রী হওয়া যায় না। এখানে বিশ্বাস এবং ভালোবাসার স্থান সবার ঊর্ধ্বে, কিন্তু তারা এখনো অস্থিরতা কাটিয়ে উঠতেই পারেনি। সেদিন তিতাসের বড় নোংরা কথাগুলো বলা মাত্রই তিতাসের মাও উপস্থিত হয়েছিলেন। উনি সব কথা শুনেছিলেন। নিজের মেয়ের মুখের ভাষা শুনে উনি কিছু বলার রুচি হারিয়ে ফেলেছিলেন। শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিলেন ভোরের মুখ পানে। ভোর অবলীলায় সব কথা হজম করে ছলছল চোখে তাকিয়েছিল। তখন তিনি ভোরের হাত দুটো ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার পিয়াস আমার কোল শূন্য করে চলে গেছে, আমার তিতাসটাও মরে যাবে। পিয়াসের অকাল মৃত্যু তিতাস মানতে পারেনি, সে কাঁদেনি, একটুও কাঁদেনি। আমি জানি পিয়াস তার কাছে কি ছিল, ঠিক কতটা ভালো সম্পর্ক 2 ভাইয়ের মধ্যে, কিন্তু এখন তোকেও পিয়াসকে জড়িয়ে নোংরা কথা শুনতে হয়। অনেকেই তোর নাম করে তিতাসকেও খোঁচাতে কম করে না। যে ছেলেটা কখনো কারো কথা শুনতে পারতো না, আমরা সেই ছেলেটা নিশ্চুপ সবটা সহ্য করে যায়, কিন্তু ওর চোখ বলে, মা আমি ভালো নেই। আমাকে কিছুদিন সময় দিন, আমি সুইডেন চলে যাব। পালাতে যাচ্ছিস? এর চেয়ে সমাধান আসা যায় না? মানে? বিয়েতে এবার তুই সম্মতি দে মা, আমার ছেলের দায়িত্বটা আমি তোর কাঁধে ফেলে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে চাই। তারপর ভোর এক প্রকার রেগে গিয়ে তিতাসকে বিয়ের কথা বলেছিল। সে ভেবেছিল তিতাস নাকচ করবে আর 5টা ছেলের মতো বিধবাকে বিয়ে করতে নাক কুচকাবে, দ্বিমত পোষণ করে চলে যাবে। যেই সঙ্গে লোক দেখানো তার করা পাগলামিও বন্ধ হবে। কিন্তু না, তাকে অবাক করে দিয়ে সে বিয়ের ব্যবস্থা করে বিয়েও করে ফেললো। এখন সেই ছেলেটা তার স্বামী। এসব ভেবেই ভোর দীর্ঘশ্বাস ফেলে। আর তিতাস আয়মানের কাঁধটা শক্ত করে ধরে কথা বলতে যাচ্ছে। কথা না, ঠিক রাগের মাত্রা দেখাচ্ছে, কারণ আয়মান এতক্ষণ তাদের ফলো করছিল। যদিও সে সর্বদা তাই করে, কিন্তু আজকে কেন জানি তার রাগ হচ্ছে। তীব্র রাগের চোটে কথা বলতেও পারছে না। যদিও সে রাগ সংবরণ করার প্রয়াস চালাচ্ছে, তখন আয়মান কৌশলে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর ভোরের দিকে তাকিয়ে পুনরায় হাসলো। ভোর ওদের দিকেই তাকিয়ে আছে। তিতাস মুখ ভর্তি হাসি নিয়ে পেছনে ফিরে ভোরকে দেখে নিল। তারপর 2টো আইসক্রিম নিয়ে নিজেই খেতে শুরু করলো। একবারও আয়মানকে সাধলো না। খেতে সাধার জন্য আয়মানকে এখানে আনেওনি সে, মূলত এসেছে কিছু কথা জানতে এবং জানাতে। তখন আয়মান তিতাসের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, ওই সংবাদটা এতক্ষণে পেয়ে গেছো তাই না? কোন সংবাদ? লোক লাগিয়ে অ্যাক্সিডেন্ট করানোর সংবাদ। কে করেছে? তুই? ভোর নিজেই। কে করেছে? তুই? ভোর নিজেই। তুই কিভাবে জানলি? তার মানে তুই ওর সঙ্গে জড়িত? না হয়ে আর উপায় আছে? ভালোবাসার মানুষের আবদার বলে কথা।
আইমানের কথা শুনে তিতাস শব্দ করে হেসে উঠল। হাসির চোটে কয়েক মিনিট কথাই বলতে পারল না, এমনকি তার হাতের আইসক্রিমটাও মাটিতে পড়ে লুটোপুটি খেলো। অন্য এক হাত কোমরে রেখে সে শরীর দুলিয়ে হাসছে। ওর হাসির শব্দে কয়েকজন পথচারীও যেতে যেতে তাকাচ্ছে। আইমান ভ্রুজোড়া কুচকে বিরক্ত মুখে ওর হাসি দেখছে। ছেলেটাকে এজন্যে ওর এত অপছন্দ। এভাবে হাসার মানে হয় হাসির কথা বলেনি নিশ্চয়ই। তখন তিতাস বাম হাতের উল্টো পিঠে মুখ মুছে পুনরায় হাসতে লাগলো। কেন জানি হাসি থামাতেই পারছে না সে। আইমানের দিকে তাকালে ওর হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে যাচ্ছে, তবুও অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তুই ভোরের ওপর নজর রাখিস, আড়ালে লুকিয়ে থেকে, আর আমি সর্বদা সর্বক্ষণ তার সঙ্গে থেকে খেয়াল রাখি। সত্যি বলতে ভোরের আপাত মস্তক পড়া আমার শেষ। তার দৌড় কত দূর আমার অজানা নয়, তাই ভদাবচির গল্প অন্য কাউকে গিয়ে শোনা। তবে হ্যাঁ, যদি আমি জানতে পারি এসবের পেছনে তুই আছিস, তখন খেল কাকে বলে তাই দেখবি। ওরে বাবা, তাই নাকি? ভয় পাচ্ছি, কেউ বাঁচা আমাকে। আইমান অভিনয় করে এই কথা বলে সজোরে হেসে উঠল। পরিকল্পনা ভেস্তে যাওয়ার কারণে একটু রাগও হলো, তবে ভোরের প্রতি তিতাসের অগাধ বিশ্বাস দেখে মজাই লাগলো। এমন বিশ্বাস ভাঙতে তার ভালোই লাগবে। তিতাসকে এভাবে কাবু করতে না পেরে আইমান অন্য কথার সুর টানল। বাঁকা হেসে অবজ্ঞার সুরে বলল, তুই তো সারার ছোট ভাই, তাই না? যে প্রায় সময় ছেলেদের সঙ্গে বেড শেয়ার করে ফুর্তি করে বেড়ায়। না, আমার কোনো বোন নেই। আমরা দুই ভাই পিয়াস আর তিয়াস। তোদের মরে যাওয়া উচিত। এই মুখ নিয়ে সমাজে চলিস, লজ্জা লাগে না? লজ্জা লাগবে কেন? বরং গর্বে বুক ফুলে ওঠে। গন্ডারের চামড়া হলে যা হয় আর কি। ভেবে কথা বলিস, নয়তো পরে পস্তাতে হবে। ওহো, তাই বুঝি? তবে যার বোন বে, তার মুখে এসব কথা মানায় না। গায়ে মানে না আপনি মরল। এ কথা শুনে তিতাসের মুখভঙ্গি বদলে গেল। রাগে ওর শরীর শিরশির করে উঠল। মস্তিষ্ক সায় দিল কিছু একটা করার। তিতাস আইমানকে সজোরে ঘুষি মারার সংকল্প করলো। ঠিক তখনই ভোরের ডাক শোনা গেল। তিতাস ফিরে দেখে জ্যাম ছুটে গেছে। গাড়িগুলো নিজস্ব পথ ধরে এগিয়ে যাচ্ছে। ভোর হাত বাড়িয়ে ওদেরকে ডাকছে, আর ওর গাড়িটার পেছনের গাড়িগুলো হর্ন বাজিয়ে গাড়ি সরাতে বলছে। ট্রাফিক পুলিশ বাঁশি বাজাচ্ছেন একে একে যাওয়ার জন্য। তিতাস আর না দাঁড়িয়ে দৌড়ে যাওয়ার জন্য পা বাড়িয়েও পুনরায় সে ফিরে এলো। তারপর ঝটপট আইমানকে জড়িয়ে ধরে তার পিঠে সজোরে এক কিল বসিয়ে দিল। অতঃপর মুখ ভর্তি হাসি নিয়ে ভালো থাকতে বলে দৌড়ে চলে গেল। ঘটনা তড়িঘড়ি ঘটাতে আইমান কিছুই বুঝল না, তবে পরক্ষণে পিঠে ব্যথা অনুভব করাতে নাকটা চেপে নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। প্রচণ্ড ব্যথা পেয়েছে সে। তিতাস গিয়ে বসলে ড্রাইভার বাসার পথ ধরে গাড়ি এগোলেন। শা শব্দে গাড়িও চলতে থাকলো আপন গতিতে। বাইরের ঠান্ডা বাতাসে শরীরখানাও জুড়িয়ে এলো। দেহের একরাশ ক্লান্তি লেজ গুটিয়ে পালালো। একটু পর ভোর তিতাসের দিকে তাকিয়ে দেখে তিতাসের নির্লিপ্ত দৃষ্টি বাইরের দিকে, মলিন মুখ। ভোর বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল। তিতাস তখনও ভাবনায় মগ্ন। ওর ঠোঁটে নেই দুষ্টু হাসির রেশ। যার বোন এত নোংরা, তার মুখে হাসি না থাকাই স্বাভাবিক। পিয়াস মরে গিয়ে বেঁচে গিয়েছে, অথচ সে বেঁচে থেকে একটু একটু করে প্রতিনিয়ত মরছে। তার মৃত্যুর আয়োজন নেই, এজন্যই কেউ বোঝে না, দেখে না। শুধু আইমানই নয়, তাকে আল্লাহ 30টা দিনই কেউ না কেউ সারার নামে এই কথা বলবেই বলবে। মানুষের আর দোষ কি? সে যেসব করে মানুষ তো তাই বলে। পূর্বের নম্রভদ্র সারা এখন পতিতা, যাকে টাকার বিনিময়ে দেহের খায়েশ মেটাতে ব্যবহার করা হয়। এক প্রকার জেদ ধরে সারা নিজের জীবন নষ্ট করেছে। উচ্চবিত্ত পরিবারে বিয়ে হয়েছিল তার, তবে বিয়ের 6 মাস পরে জানা যায় তার স্বামী তাকে জোরপূর্বক অন্যের বেডে যাওয়ার জন্য মারধর করে, নানানভাবে অত্যাচার করে, শুধুমাত্র নিজের ব্যবসার লাভের স্বার্থে। সারা সহ্য করতে না পেরে সবাইকে জানিয়ে দেয়। তারপর জানাজানি হলে পিয়াস কোনোভাবেই তাকে শ্বশুরবাড়ি যেতে দেয় না, নিজ দায়িত্বে তার ডিভোর্স করায় এবং সারার সকল দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে জুবাইরের নামে কেস ফাইল করে। তাতে সারার স্বামী জুবাইর প্রচণ্ড রেগেও যায় এবং সারার সঙ্গে অন্যের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল সাইটে ছেড়ে দেয়। মিনিটেই সেটা ভাইরাল হয়ে যায়। পাড়াপড়শিরা সহ ওদের নিকট আত্মীয়রাও কথা শোনাতে থাকে, নানাভাবে কুৎসা রটাতে থাকে। যা ঘটেনি তাই নিয়েও বদনাম করতে থাকে। তারপর থেকে সারা কোথাও বের হতো না, এমনকি অসুস্থতার কারণে হসপিটালেও না। যদি বের হতো, কেউ না কেউ কথা বলার অজুহাতে নোংরা প্রস্তাব দিয়েই বসত। এইসব ঘটনার মধ্যে দিন কাটতে লাগলো, তবুও সুফল পাওয়া গেল না। ততদিনে সারার মনে জেদ চাপলো। খারাপ না হয়ে যেহেতু তাকে সবাই খারাপ বানাচ্ছে, এবার সে খারাপ হয়ে দেখাবে। যে কাজের জন্য তাকে এবং তার পরিবারকে এত অপমান হতে হয়, এবার সে কাজই করবে। তারপর হঠাৎই সে বাসা থেকে চলে যায়। কোনোভাবেই তার হদিস মেলে না। প্রায় 6 মাস পর তার খোঁজ হয় এবং ওর পতিতাবৃত্তির কাজ সর্বসম্মুখে আসে। উচ্চবিত্ত শ্রেণীর লোকদের সঙ্গে ওর উঠা বসা, নামি দামি হোটেলে প্রতিনিয়ত রাত্রি যাপনও করে।
নিজস্ব বিশাল বহুল বাড়িও বানিয়েছে। চলন বলনে ঠিকরে পড়ে আভিজাত্যের ছোঁয়া। আজকে প্রায় 8টা বছর হতে চলছে। সারার সঙ্গে ওদের কারো যোগাযোগ নেই, দেখাও হয় না কতকাল। বাবা মা তাকে মৃত ঘোষণা করেছেন। ধীরে ধীরে সারার সমস্ত জিনিস বাসা থেকে মুছেও ফেলা হয়েছে। ওর মা বাবার একটাই কথা, ওনাদের মাত্র 2টো ছেলে, একটা মেয়ে ছিল, মারা গেছে। তিতাস এসব ভাবনার ছেদ ঘটিয়ে ভোরের পানে তাকালো। মেয়েটা নিশ্চুপ হয়ে বসে আছে, বাবার মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছে। তখন আইমান ইচ্ছে করে তাদের মধ্যে নীরব যুদ্ধ বাঁধাতে চাচ্ছিল, যেন একে অপরের প্রতি সন্দেহ করে। অথচ তাদের বিয়ের বয়স মাত্র 1 দিন। এর মধ্যে অশান্তির টানা বাঁধতে অনেকেই উঠে পড়ে লেগেছে। তিতাসও দৃষ্টি সরিয়ে পুনরায় বাইরে তাকালো। এই সমাজ কতটা নিষ্ঠুর সে সারার মাধ্যমে দেখেছে। নতুন সারার জন্ম হতে দিতে চায়নি সে। সারাও প্রথমে অবলা নারী ছিল, ঠিক ভোরেরই মতো। অথচ পরিস্থিতি সারা এবং তার চালচলনে ব্যাপক পরিবর্তন এনে দিল। তার একটা ভুল সিদ্ধান্তই তাকে সকলের থেকে দূরে সরিয়ে দিল। সে এখন সকলের চোখে পতিতা। অথচ সে অস্বীকার করলেও সারা তার বোন, একমাত্র বড় বোন। সারার কথা ভেবে তিতাস ভোরকে বিধবা থাকতে দিতে চায়নি। নিকৃষ্ট কিছু হায়না তাকে ভালো থাকতে দিতও না। সে মানসিক ভারসাম্য হারাতো, নয়তো আত্মহত্যার পথ বেছে নিত, যেটা সে একবার করেও দেখিয়েছে। এর চেয়ে যেটা করেছে এটাও উত্তম, অন্তত সম্মান নিয়ে বেঁচে তো থাকুক। তখন তিতাস আচমকায় ভোরের কাঁধে মাথা রেখে বলল, ভোর, শুনছেন? বল। আমি না কখনো চাইবো না আমাদের মেয়ে হোক। আপনিও চাইবেন না, ঠিক আছে? কেন? মেয়েদেরকে আমার ভালো লাগে না। একটা মেয়ের কাঁধে মাথা রেখে এ কথা বলতে লজ্জা লাগছে না? আমি তোমার সিনিয়র বউয়ের কাঁধে মাথা রেখেছি। তো সিনিয়র বউ কি মেয়ে না? ও, তাই তো। তিতাস জিহবাতে কামড় বসিয়ে বোকামার্কা হাসি দিল। সে কথাটা এভাবে বলতে চায়নি। যেহেতু ভুল করে ফেলেছে সে কান ধরে সরি বলল। ভোর জবাবে কিছু বলল না, শুধু দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকালো। তখন তাদের গাড়ি বাসার গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। দুজনের বাসায় পৌঁছে সবার সঙ্গে কথা বলে ফ্রেশ হতে চলে গেল। তিতাস তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নিজে ঝটপট কিছু খেয়ে ভোরের পেছনে লাগলো। প্রচণ্ড জ্বালাতন করে বকবক চালিয়ে ভোরকে অল্প কিছু খাইয়ে ছাড়লো। ভোর মুখে খাবার নিয়ে যখন নীরবে কাঁদছিল তখন তিতাস বলল, আমরা দুজন ছোট্ট একটা বাসা বানাবো। বাসার নাম দেব সুখরাজ্য। তারপর আপনি আর আমি একটু একটু করে সুখ করে সেখানে জমা রাখবো। দুজন মিলে খুনছুটি, ঝগড়া, মায়া আর বিশ্বাস দিয়ে সুখরাজ্যটা শক্ত করে আবৃত করব। তারপর আমাদের একটা ছেলে হবে, ঠিক আমার ভাইয়ের মতো। তখন নিয়ে আমরা সুখরাজ্যের সুখ বিলাস করব, ঠিক আছে? এর আগে বা পরে আপনাকে ছাড়ছি না, ছাড়বো না, এটা আমার ওয়াদা, বুঝলেন? লোভ দেখাচ্ছিস? না, স্বপ্ন বানাতে শেখাচ্ছে। একটা সত্যি কথা বলবি? যদি বলিস তাহলে আর কখনো এ কথার পুনরাবৃত্তি করব না। প্রমিস? পাক্কা প্রমিস। আগে খাওয়া শেষ করুন। আগে কথাটা শোন। ভোর বাধা দিল, একগুঁয়ে তিতাস শুনল না। সম্পূর্ণ খাবারটুকু খাইয়ে তবেই ক্ষান্ত হলো। তারপর প্লেট রেখে হাত ধুয়ে এসে বিনা সংকোচে ভোরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ওর মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক, তবে ভোর নড়ে চড়ে বসলো, মুখে সংকোচে ছাপ স্পষ্ট। এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলেও নিল। তারপর আলতো করে তার চুল টেনে দিতে থাকলো। তিতাস কিঞ্চিত মাথা উঁচিয়ে দেখলো দরজাটা বন্ধ কিনা। সব ঠিকঠাক দেখে চোখ জোড়া বুজে ফেললো। ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে ভোর চুপ করে রইল। খানিকক্ষণ পরে তিতাস বলল, আমি কি খুব খারাপ হাজব্যান্ড? এ কথা কখন বললাম? কর্মে বোঝালে মুখে বলার প্রয়োজন পড়ে না। তুই একটু বেশি বুঝিস। আচ্ছা বলুন, কি বলতে চেয়েছিলেন? ভেবে জবাব দিবি, ঠিক আছে? হুম। আমাকে নিয়ে লোক সমাজে চলতে তোর লজ্জা লাগছে না? এই কথা শুনে তিতাস মৃদু হাসলো। উঠে বসে ভোরের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কিছু কথা গুছিয়েও নিল। তারপর জবাব দিল, না, কারণ আমি আমার জীবন সঙ্গী খেলার পুতুল নয়। তাই হয়তো কিছু ভেবে বর্তমান সময়টুকু নষ্ট করবেন না। পারবো বলেই তো আপনাকে অর্ধাঙ্গিনী করেছে। আমি আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো আমাদের সম্পর্কটা গড়ে তুলতে চাই। আপনি বয়সে বড়, বিধবা, হ্যান ত্যান এসব কিছু নিয়ে আমার কোনো ভাবনা আসে না, আসবেও না। দেখুন, দিন শেষে আমারও কিছু চাওয়া পাওয়া আছে, শখ আহ্লাদ আছে, বউকে নিয়ে বোনা কত শত রঙিন কিছু স্বপ্ন আছে। সেগুলো আপনাকে দিয়ে বাস্তবায়ন করতে চাই। বাকি পথ একসঙ্গে পার করতে চাই। আপনার হৃদয় নিংড়ানো প্রেম হতে চাই। স্বামীরূপে আপনার ছত্রছায়া হতে চাই। আপনার মনে আমার জন্য নতুন করে জায়গা দখল করতে চাই, যেখানে থাকবে শুধু আমার নাম। আর এই সব কিছু আমার চাই। এগুলো পেতে একচুল পরিমাণে ছাড় দিব না আমি আপনাকে। আর না পাবেন অতিরিক্ত কোনো সময়। আমার সঙ্গে থেকে আমাকে বুঝে
আমার মন মতন প্রস্তুত হতে হবে আপনাকে। ভোর জবাব পেয়ে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল, না বলা কিছু গল্প ও গাথা তার চাহনিতে। তবে কি তার জীবনে ও সুখ আসতে চলেছে? তিতাসই কি হবে ওর সুখের মাঝি? বাবা বলেছিল তিতাস তার সব দুঃখ কষ্ট মুছে দিবে, এক মুঠো সুখ কুড়িয়ে বেঁধে দিবে তার শাড়ির আঁচলে। সেই সুখটুকু বিলাস করতে করতেই কেটে যাবে তার বাকি জীবন। তিতাস নির্মল এবং স্বচ্ছ সুখের ফেরিয়ালা, এজন্য তার উচিত এই একগুয়ে চঞ্চল পাজি ছেলেটাকেই নিজের জীবনে ঠাঁই দেওয়া। আর যাই হোক, তিতাস তার জীবনে কখনোই ক্ষতির কারণ হবে না। বাবার বলা কথাগুলো স্মরণ করে ভোর দীর্ঘশ্বাস ছাড়ল। তখন তিতাস বলল, এত চাপা স্বভাবের হবেন না ভোর। কষ্টগুলোকে এভাবে হৃদয়বন্দি করে রাখবে না, এতে কষ্ট বাড়বে, বই কমবে না। আর এখন তো আমি আছি, আমাকে এই কষ্টের ভাগ নিতে দিয়েন। তাছাড়া আজ আপনার বাবা মা মারা গেছেন, আপনি কাঁদছেন না কেন? কাঁদুন ভোর, মন প্রাণ জড়িয়ে ইচ্ছে মতো কাঁদুন। আমার বুকটা আপনার জন্য বরাদ্দ করা ভোর, এই বুকে লুটিয়ে পড়ে কাঁদুন। আমি না চোখ ছেড়ে বন্ধ করে রাখছি, কানের তুলে গুছে নিচ্ছে। আপনি না বলা অবধি এক চুলো নড়ব না আমি। তবু আমার বুকে মুখ লুকিয়ে একটু হলেও কাঁদুন ভোর, একটু কাঁদুন। হসপিটালে যাবি না? কৌশলে ফিরে দিলেন তো। একদিন এই বুকটি হবে আপনার একমাত্র আশ্রয় কেন্দ্র। একটু শান্তি খুঁজতে আপনি বুকে মাথা রাখবেন, কারণে অকারণে আমার বুকে মুখ লুকাবেন। সেদিন আসতে বেশি দেরি নেই, মেলে নেবেন। এ কথা বলে তিতাস উঠে রেডি হতে শুরু করলো। হসপিটালে যাওয়ার সময় হয়ে গেছে। সে রুম এলোমেলো করে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে লাগলো। চোখের সামনে থাকা জিনিসও সময় নিয়ে খুঁজে হয়রান হয়ে তারপর গেল। তার গোছানো রুম পছন্দ নয়, গুছিয়ে রাখলে কিছুই খুঁজে পায় না, এখন যেমন পাচ্ছে না। সে বিরক্তি নিয়ে পরনের টি শার্ট খুলে বিন ব্যাগের উপর ছুঁড়ে মারল। ওয়ার্ড্রপ ঘেটে ঘুটে পছন্দনীয় শার্ট বের করে পরিধান করলো। তারপর আর চোখে ভোরকে একবার দেখলো। সে উঠে ব্যালকনিতে চলে গেছে। গ্রিল ধরে চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত সে পোশাক পরিবর্তন করতে দেখে গেছে। তিতাস তখন মনে সুখে সিটি বাজাতে বাজাতে তোয়ালে পরে প্যান্টটাও পরে নিল। তার আবার বরাবরই লজ্জা একটু কম, এজন্য নির্লজ্জ খেতাবও আছে। কেন সেসব ঘটনা বলে শেষ করা যাবে না। তিতাস এবার হাত ঘড়ি পড়তে পড়তে ভোরকে ঢাকলো। ভোর নিঃশব্দে এসে দাঁড়াতেই সে বলল, আপনাকে এমনি এমনি বিয়ে করিনি আমি, এখন সে উদ্দেশ্য পূরণ করার সময় এসে গেছে। মানে? সিনিয়র বউ বিয়ে করেছে, পেশাবার মস্ত বড় ডাক্তার। আল্লাহর রহমতে টাকা পয়সাও কম নেই, তাই এখন থেকে আমার হাত খরচ দেওয়ার দায়িত্ব আপনার। এখন ঝটপট 2000 টাকা দিন, দেরি হয়ে যাচ্ছে আমার। ভোর বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। এই ছেলে বলে কি? এই জন্য তাকে বিয়ে করেছে? তাকে হাত খরচও দিতে হবে? শেষ পর্যন্ত এই ছিল তার ললাটে। ভোরকে অনড় দেখে সে নিজেই ভোরের পাশ থেকে টাকা নিয়ে বেরিয়ে গেল। 2-1 সেকেন্ডের মধ্যে পুনরায় ফিরে এসে ভোরের গালে শব্দ করে চুমু এঁকে দ্রুত পায়ে প্রস্থান করলো। ভোর সেখানে স্থির হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এই ঘটনা এত দ্রুত ঘটল, না কিছু বলতে পারলো না বলতে দিল। পরক্ষণেই তার ঠোঁটে ফুটলো এক চিলতে মিষ্টি হাসি। ছেলেটা এত চঞ্চল, সর্বদাই দুষ্টু বুদ্ধি তার মাথায় ঘুরপাক খেতেই থাকে, নির্লজ্জ একটা। সে লাজুক হেসে বসতে যাবে, তখন তিতাস দরজার পাশ থেকে উকি দিয়ে বলল, আর লাগবে? তুই এখনো যাসনি? না, দেখছিলাম আপনি কি করেন, ভেবেছিলাম রাতটা করবেন। ওমা, মেয়েদিকে লজ্জা পাচ্ছে। ভোর এবার রেগে কুশন ছুঁড়ে মারার আগে তিতাস সত্যি সত্যি দৌড় দিল। এমনিতেই দেরি হয়ে গেছে। ভোর ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তিতাস শব্দ করে ড্রাইভার চাচাকে ডেকে গাড়িতে গিয়ে বসলো। পরক্ষণে জানালা দিয়ে মুখ বের করে হাত নাড়িয়ে টাটা দিল। ভোর মুচকি হাসলো। এই ছেলেটা আর কয়দিন পরে ডাক্তার হবে, তারও নাকি দায়িত্ব বহন করবে। অথচ এর বাচ্চামো স্বভাবই কাটলো না। অথচ সে নাকি হবে পারফেক্ট জীবনসঙ্গী এবং দায়িত্বশীল একজন ডাক্তার। প্রায় সপ্তাহ 3 পরের ঘটনা। রাত তখন 3:30। চারিদিকে শুনশান নীরবতা। তিতাস কেবল বাইরে থেকে আসলো। পরীক্ষা চলছে বিধায় অকারণেই বাইরে যায় না সে। সর্বক্ষণ বই হাতে বসে পড়ে। এত পড়ার ঠেলায় চোখে সর্ষে ফুল দেখে। ভোরও তাকে যতটুকু পারে সাহায্য করার চেষ্টা করে। তিতাস যখন পড়তে পড়তে ক্লান্ত হয়, তখন সে ভোরের পেছনে লাগে। মেয়েটাকে প্রচণ্ড জ্বালিয়ে বিরক্ত করে ধমক খেয়ে তারপরে থামে। নতুবা ওর ফাজলামি একের পর এক চলতেই থাকে। এটা খাবো, ওটা খাবো, পানি দেন, চুল টেনে দেন, কাতটা মেসেজ করে দেন। ভোর কখনো মুখ বুজে মেনে নেয়, তো কখনো রেগে বাগানে গিয়ে বসে থাকে। কিন্তু আজ জরুরি কাজের কথা বলে সে রাত 11:30টায় বাইরে বেরিয়েছিল, ফিরল কেবল। ওর অপেক্ষায় থাকতে থাকতে ভোর ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধ সরল অতি সাধারণ মায়াবী একখানা মুখ তার। কি চমৎকারভাবে গুছিয়ে শুয়ে আছে। হঠাৎই কেউ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরাতে ভোরের ঘুমটা হালকা হয়ে গেল। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে তিতাস তার গলায় মুখ ডুবিয়ে রেখেছে।
তার শরীরে সমস্ত ভার ভোরের উপর। ভোর হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে সমানে ঠেলতে শুরু করলো, কিন্তু তার কাজের কাজ কিছুই হলো না, বরং কিছু একটা খেয়াল করে অবাক হলো। তিতাসের শরীর মৃদুভাবে কম্পিত হওয়ার সঙ্গে সঙ্গে নিজের গলাতে পানি জাতীয় কিছু অনুভব করছে। সে পুনরায় তিতাসকে সরানোর আপ্রাণ চেষ্টা করলো, ফলস্বরূপ ব্যর্থ হলো। ভোর তার শক্তি সঙ্গে না পেরে এবার মুখ খুলল। তিতাস, হাই তিতাস, কি হয়েছে বল আমাকে, কাঁদছিস কেন তুই? তিতাস জবাব দেওয়া তো দূর, নড়ল না পর্যন্ত, তবে ফুপিয়ে কান্নার শব্দ বেড়ে গেল। ভোরকে আরো শক্ত করে জড়িয়েও ধরল। তিতাসের শরীরে প্রচণ্ড জ্বর, মেরুন শার্টে কাদামাটি। ভোর নিজেকে ছাড়াতে না পেরে এক হাত তিতাসের মাথার আর অন্য হাত রাখলো তার পিঠে, তারপর নরম সুরে বলল, না বললে বুঝবো কিভাবে? বল প্লিজ, আমি কাউকে বলবো না, সত্যি বলছি, প্রমিস। আমি তার কলেজে মেপে ইঞ্চি ইঞ্চি করে টুকরো টুকরো করে এসেছে। আগামীকাল গিয়ে কুকুরকে খাওয়াবো। আমার সুখরাজ্যের হাত বাড়ানোর শাস্তি সে পেয়েছে। তিতাসের কথা শুনে ভোরের পুরো শরীর কেঁপে উঠল। মানে কি? কার কথা বলছে তিতাস? কাকে মেরেছে সে? কে তার সুখরাজ্যে হাত বাড়িয়েছিল? আইমান? তবে কি আইমানকে মেরে দিয়েছে? হঠাৎ কি এমন হলো যে মেরে ফেলতে হলো? এসব ভেবে সে ছটফট করে উঠল। তিতাসের চুল টেনে পিঠে খামচি বসিয়েও কিছু হলো না। তিতাস কোনোভাবেই তাকে ছাড়ল না, বাহুডোর থেকে মুক্ত হতেও দিল না, বরং অনড় হয়ে পড়ে রইল। কিন্তু তিতাসের অশ্রুতে ভোরের গ্রীবা দেশ ভিজে একাকার হয়ে গেল। ভোর আর বাধা দিল না, বরং অনুভব করল নিঃশব্দে গড়িয়ে যাওয়া তিতাসের অশ্রুবিন্দু। ছেলেটা কাঁদছে, বোধহয় প্রচণ্ড কষ্ট পেয়েছে, নতুবা এমন করা ছেলে সে নয়। ভোর এবার তিতাসকে শান্ত হতে বলে আলতো করে পিঠে হাত রাখল। জ্বরে তিতাসের শরীর পুড়ে যাচ্ছে। সত্যি কাউকে খুন করেছে নাকি জ্বরের ঘরে ভুল বকছে? তার কার্যকলাপই উটকো হতেও পারে। ভোর এবার নিজেকে সামলে চুপ হয়ে গেল। তিতাসের থেকে কথা বের করতে হলে তাড়াহুড়ো করা যাবে না, আস্তে ধীরে মাথা ঠান্ডা করে কথা বলতে হবে। বেশ কিছুক্ষণ ওকে স্থির দেখে তখন তিতাসই বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।